অনন্যা অন্য কিছু বলতে এসেছিল, কিন্তু বলার সাহস পাচ্ছে না। একবার জিজ্ঞেস করে দেখবে কি প্রাণ ভাইয়ার ব্যাপারে। অনন্যাকে বিড়বিড় করতে দেখে অরণ্য ভ্রু কুঁচকায়। অনন্যা তো কখনো এত সময় নেয় না কিছু বলার জন্য, আজ বলার ফটাফট বলে দেয়। সে সন্দিহান হয়, কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করেই বলল, কিছু হয়েছে কি? অনন্যার সাথে সাথেই মাথা দুলালো ডানে মানে। তার মানে এই যে কিছু হয়নি। চড়ানো গলায় দ্রুত বলে ফেলল, ভাইউ, খেয়ে নিও ফ্রেশ হয়ে। এটা বলে এই রুম থেকে চলে গেল অনন্যা। আর এক মুহূর্ত দেরি করেনি, দ্রুত যাওয়ার পথে পায়ে পায়ে বাড়ি খেয়ে একবার হোঁচট অব্দি খেল। অরণ্য আজ মনের মধ্যে অস্থিরতা বেশ লক্ষ্য করল। তাকে বিষয়টা ভাবাচ্ছে। সে বুঝতে পেরেছে তার কাছে কিছু জানতে এসেছিল, সাহসের অভাবে এগোতে পারেনি। সেটা কি? এই বয়সটা বেশ ভয়ঙ্কর। সে পার করে এসেছে, তাই জানে বোনের সাথে এত গম্ভীর না হয়ে আরেকটু ফ্রেন্ডলি হওয়া উচিত। একটু সময় এবার নিজের ফ্যামিলিকেও দেওয়া উচিত। গোসল করা দরকার, আজকাল বেশ গরম পড়েছে। ঘামে চুবুতুবু অবস্থা। কভার থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি বের করে বাথরুমে ঢুকে পড়ল। অনন্যার রুম থেকে বের হতেই দেখলো ড্রয়িং রুমে বসা আকাশকে এক ধ্যানে একটা কানের দুলের দিকে তাকিয়ে থাকতে। অনন্যা ছো মেরে কানের দুলটা নিয়ে নিল। এরপর দাঁত কেলিয়ে হাসলো সব ভুলে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি রে ভাইউ, এই মেয়েদের কানে দুল তোর কাছে কেন? একটা ক্রূর হাসি দিয়ে পুনরায় বলে, প্রেম করে বেড়াচ্ছিস? মা বাবা ভাইয়া জানে? আকাশের ধ্যান ভাঙলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আর হাত দিয়ে কানের দুলটা নেয়ার চেষ্টা করতে থাকে। আর রাগী শাসানোর কণ্ঠে বলে, দেখো ভালো হচ্ছে না অনু, খুব খারাপ হয়ে যাবে, দুলটা ফেরত দে। এই বলে অনন্যার পিছনে দৌড়ানো শুরু করে। পুরো বাসা জুড়ে অনন্যা দৌড়াদৌড়ি করছে। এক পর্যায়ে জেসমিন বেগম দৌড়ে ঝাঁপ আর চিল্লাচিল্লির শব্দে রুম থেকে বের হয়ে আসে, আর আকাশকে ঝাড়ি দিয়ে বলে, ষাঁড়ের মতো চিল্লাছিস কেন? অনন্যা মাকে কিছু বলতে যায়, কিন্তু আকাশ হাত দিয়ে বোনের মুখ চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, প্লিজ বইন, বইন করিস না, যা এর বদলে যা চাস তাই মঞ্জুর। কাঁদো কাঁদো ফেস করে। অনন্যা একটা শয়তানি হাসি দিল। যাক, এই গাধাটাকে জব্দ করতে পেরে বেশ আনন্দ পাচ্ছে। অনন্যা দাঁত কেলিয়ে বলল, ওকে, ডিল। জেসমিন বেগম দুই ভাই বোনের রাম ধমক দিয়ে অরণ্যের জন্য খাবার গরম করতে গেল। এই দুটোর জন্য বাসার শান্তিতে এক দণ্ড বসা দেয়। খালি হাতে পায়েই বড় হয়েছে, মাথায় বুদ্ধি আর হয়নি। নিজে নিজে এই কথাগুলো বলে খাবার গরম করতে লাগলো। আর কাজের মেয়ে রিমাকে ডাকতে লাগলো খাবারগুলো টেবিলে রাখার জন্য। ছায়া বাড়ি এসে দেখে নীলা রাগি রাগি মুখ করে ফুসফুস করে আওয়াজ করছে। ছায়ার বিষয়টা ভালো ঠেকছে না। তারা চোখে মুখে উৎকণ্ঠা ভাব। কি হয়েছে নীলা? নীলা একবার চোখ বুলিয়ে ছায়াকে দেখে নেয়। তার মন মেজাজ ঠিক লাগছে না, ভীষণ রাগ লাগছে। নাগের ডগা ফুলাচ্ছে কিছুক্ষণ পর পর। ভরাট গলায় উত্তর দিল, এক ছেলে আজ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মুহূর্তে নীলের সব রাগ দূরে সরিয়ে কাঁদো কাঁদো মুখ করে ফেলে। এর থেকে বড় দুর্ঘটনা যেন হতেই পারে না। এটাই যেন তার জীবনের সবচাইতে ভয়ঙ্করতম দুর্ঘটনা। ঘটনায় আর একটু মশলা মাখিয়ে খুলে বলার জন্য নীলা উদ্যত হলো। মেডিকেল কলেজ থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, পাচ্ছিলাম না একটা রিক্সাও, তাই একটু সামনে এগিয়ে গিয়েছিলাম। আর মনে হচ্ছে আমার ওই ভয়ঙ্করতম দুর্ঘটনার সাথে রিক্সাওয়ালারও অতপ্রতভাবে জড়িত। আমি যখন এদিক বেদিক দিশাহারা হয়ে রিক্সার জন্য হাপিত্তিশ করছিলাম, সেই মুহূর্তেই ঝড় এলো। ছায়া অবাক হয়ে বলল, ঝড়? নীলার কাহিনী বলায় যেন ভাটা পড়ল। কিঞ্চিত বিরক্ত হয়ে পড়ল। ঝড় ইজ ইকুয়াল টু অ্যাক্সিডেন্ট। এরপর ছেলেটা আমাকে সেই গরম পিচঢালা রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিল। কত বড় শয়তান! তুই একবার ভেবে দেখ। সায়ু রে, আমার হাত পা ভেঙে গিয়েছে রে। পাজি ছেলের জন্য দেখ, আমার শরীরে ধুলোবালিতে একাকার হয়ে গিয়েছি। ছায়া মাথায় হাত দিয়ে বসে আছে। একদিনই একা একা পাঠালো মেয়েটাকে, আর একদিনই এই অবস্থা। সেই নীলার কাপড় ছেড়ে দেয়। ছেলেটা পরে কি বলল? তুই কি ঝগড়া করেছিস? নীলা একটা শুকনো হাসি দিল। তার মনে পড়লো সে কি কি করেছে ছেলেটার সাথে। এক এক করে বলতে লাগলো। পিছন থেকে এক ছেলের আওয়াজ আসে, সরি গার্ল, আই অ্যাম ভেরি ভেরি সরি। আপনার লাগেনি তো? নীলা আবারও বলে, আমার যা রাগ হয়েছিল রে ছায়ু, আমাকে ফেলে দিয়ে দরদ দেখানো হয়েছে। অসভ্য! সেই ঝাড়ি দিয়েছি, আর কোনোদিন কোনো মেয়েকে ধাক্কা দিবে না। ছায়ু এইসব শুনে হেসে দিল। সে সিরিয়াস কিছু ভেবেছিল, এখন দেখছে সে ভুলবশত ধাক্কা লেগে গিয়েছিল।
স্নিগ্ধ হেসে নীলাকে জড়িয়ে ধরে বলল, আমাকে দেখানোর জন্য এই এতক্ষণেই ময়লা জামা কাপড় পরে বসেছিলি? পাগল মেয়ে, যা গোসল করে আয়, একসাথে খাবো। বলার সাথে সাথে নীলাও এক অলিম্পিকের দৌড় দিয়ে গোসল করতে বাথরুমে ঢুকে পড়ল। ছায়াদের ফ্ল্যাটটা মোটামুটি বড়ই, 2টা বেডরুম, 2টা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, 2 রুমে 2টা বারান্দা। দুজনের বেশ ভালোই চলে যায়। আজ 7টার দিকে ছায়াকে হসপিটালে যেতে হবে। ছায়া রেডি হয়ে যায়, 7টা বাজতে 40 মিনিট বাকি। 15 মিনিটে রেডি হয়ে 25 মিনিট আগেই বের হতে হবে। 20 মিনিট লাগবে রিক্সা দিয়ে যেতে, 5 মিনিটে রিক্সা খুঁজতে খুঁজতেই লাগবে। জিন্সের সাথে একটা কুর্তি পরে ওড়না দিয়ে মাথা ঢেকে দেয়। একটু আগে গোসল করার দরুন চুল শুকায়নি, তাই চুল না বেঁধে ওড়না দিয়ে দিয়েছে মাথায়। বাসা থেকে বের হতেই সিঁড়ির কাছে দেখা হয় বাড়িওয়ালা ছেলের বিজয়ের সাথে। ছেলেটা বেশ বিনয়ী আর ভদ্র। বিজয় ছায়ার জুনিয়র। ছায়া আর নীলার দিকে বিশেষ খেয়াল রাখে। বিজয় ছায়ার সাথে কুশল বিনিময় করলো। এরপরে ছায়াকে একটা রিক্সা ডেকে উঠিয়ে দিল। ছায়া যদিও মানতে চায়নি, কিন্তু যাদের বাসায় থাকে, যারা সেফটি দিচ্ছে, তাদের সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না। আকাশ নিচের রুমে বসে কানের দুলটা দেখছে আর একটু পর পর মুচকি মুচকি হাসি দিচ্ছে। আজ তার একটি মেয়ের সাথে দেখা হয়েছে। মেয়েটা ম্যাজেন্টা কালারের একটি 3 পিস পরেছিল। মেয়েটা রাস্তায় একা একা হাঁটছিল, হয়তো রিক্সা খুঁজছিল। মেয়েটার হাতে ওড়না দিয়ে হাত দিয়ে নাড়ছিল, আবার তা আঙ্গুলে পেঁচাচ্ছিল। মেয়েটা বেশ চঞ্চল বোঝা যাচ্ছিল। মৃদু বাতাসে তার সামনে চুলগুলো কপালে এসে পড়েছিল। সে হাত দিয়ে চুলগুলো কানের পিছনে হাত দিয়ে গুজিয়ে দিচ্ছিল। সে এই মায়াবিনীকে দেখে তার মায়ায় পড়ে গিয়েছিল, তাই কথা বলার একটা সুযোগ খুঁজছিল। ঠিক সেই সময় খেয়াল করে একটা বাজে ছেলে মেয়েটিকে চোখ দিয়ে তার চোখের ক্ষুধা মেটাচ্ছিল, তাই সে মেয়েটিকে ধাক্কা দেয়। মেয়েটি পড়ে যাওয়ার সময় তার কানের দুলটাও পড়ে যায়। তখনই বুঝতে পারে মেয়েটি যেমন চঞ্চল, সে সাথে বেশ ঝগড়ুটিও বটে। মেয়েটির ঝগড়াটাও বুঝিয়ে তার কাছে মধুর মতোই লাগছিল। সে এটা ভেবে খুশি হলো, যাক, কাউকে তো মনে ধরলো, তাই নো ছাড়াছাড়ি, ইটস ফাইনাল। ছায়া হসপিটালে এসে অরুণের কেবিনে যায়, কিন্তু কেউ ছিল না কেবিনে। কিছুক্ষণ পায়চারি করে অস্থির চিত্তে সময় যত বেশি গড়াবে বাড়ি ফিরতে তত দেরি হবে। একবার হাত ঘড়িতে চোখ বোলালো, না, এইবার একজন সিস্টারকে জিজ্ঞেস করলো, ডক্টর অরণ্য স্যার কোথায় আপা? দেখেছেন কোথাও? সিস্টার ছায়াকে একবার ভালো করে দেখে নিয়ে ত্বরান্বিত হয়ে বলল, স্যারের আসতে একটু দেরি হবে, একটু অপেক্ষা করুন। ছায়া মাথা নাড়িয়ে কেবিনের ভেতরে গিয়ে বসে। অসময়ে গোসল করে যেন ঝামেলায় পড়তে হলো। এদিকে ছায়া চুল ভেজা থাকলে মাথা ব্যথা করে। মাথাটা কেমন যেন চিনচিন করছে, যেন মাথার ভিজে পানি বাষ্প হয়ে মাথার প্রতিটা নার্ভে অভিযান চালাচ্ছে। তাই দরজা চাপিয়ে ওড়না মাথা থেকে সরিয়ে ফেলে। এরপর সুইচ টিপে ফ্যান অন করে। ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো শুকানো শুরু করলো। চুলগুলো হাত দিয়ে বিলি কেটে কেটে চুলগুলো ঝাড়া ছাড়া করছিল, যাতে বাতাসে মাথার প্রতিটা চুলের গুড়ায় পৌঁছায়। এইদিকে জানালা কিঞ্চিত খোলা থাকায় একটা ওয়ার্ড বয় ছায়ার দিকে পা থেকে মাথা অবধি লালসার দৃষ্টিতে তাকিয়েছিল, বিশেষ করে বুকের দিকটায়, যেন চোখ দিয়েই গিলে খাবে। যা সশরীরে পারছে না, তা যেন অদৃশ্যভাবে কল্পনার শক্তি দিয়ে তা করছে। অরণ্য নিজের কেবিনে ঢুকতে গিয়ে কাউকে নিজের কেবিনে উকি দিতে দেখে অরণ্যের সুচালো দৃষ্টি নিক্ষেপ করে সেই দিকে। দেখতেও খুবই দৃষ্টিকটু লাগে একটা ডক্টরের কেবিনে এইভাবে উকিঝুঁকি দেওয়া। অরণ্য বিষয়টা বোঝার জন্য যেই না ভিতরে দৃষ্টিপাত করলো, ভিতরে ছায়াকে দেখে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। স্তিমিত রাগে কাঁপলো। ঝড়ের বেগে সে ওয়ার্ড বয়ের কলার ধরে টেনে কষিয়ে ঘুষি দেয় নাক বরাবর। সাথে সাথে নাক দিয়ে রক্ত পড়া শুরু করলো গল গল করে। সেই সাথে রক্তরঞ্জিত হলো অরণ্যের হাতও। সে এই ছেলেকে টেনে বাইরে নিয়ে এসে উচ্চস্বরে রাগে দাঁতে দাঁতে পিষে রিরি করতে বলল, তোর সাহস কম না? আমার কেবিনে উকি দিয়ে হসপিটালের স্টুডেন্টদের দিকে বাজে নজর দিস? তোর চাকরি আজই শেষ। ক্রোধ যেমন চোখ মুখে উপচে পড়ছে। ওয়ার্ড বয় এটা আশা করেনি, কখনো ভাবতেই পারেনি অরণ্য চলে আসবে। তার আরো কিছুক্ষণ পর আসার কথা ছিল। সে আকুতি মিনতি করে মাফ চাইছে, বারবার পায়ে পড়ছে। চোখের ক্ষুধা মেটাতে গিয়ে শেষ অবধি তার জীবনের সম্বল চাকরিটাই না চলে যাবে, তা যেন কল্পনাতীত। সে পায়ে ধরে কেঁদে দিল যাতে তার চাকরি না নেওয়া হয়। বাড়িতে অসুস্থ মা আছে। অরণ্য নিজের সিদ্ধান্তে অটল থাকলো।
কিসেই তেজ তার চাহনিতে। একবার চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নেয়, যেন ভেতরে থেকে সব রাগ সে প্রশ্বাসে বের করার চেষ্টা। সে নিজের কেবিনের দিকে পা বাড়ায়, মেজাজ তার বিগড়ে আছে ভীষণ ভয়ঙ্কর ভাবে। মিস ছায়া, যে আমাকে অ্যাসিস্ট করে তার চরিত্র যে এত খারাপ জানতাম, কিন্তু সে যে টিস্যু পেপারের মতো ছেড়ে পাল্টায় জানা ছিল না। খুবই শান্ত কণ্ঠে কথাটি বলল অরণ্য ছায়াকে উদ্দেশ্য করে। আরেকটু অপমান করতে ছায়াকে পুনরায় বলে, আপনাকে কি এই জন্য পে করা হয়? আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন হোয়াট আই মিন। ছায়ার গা রিরি করে উঠল রাগে। তাকে কাল আকির ভাইয়ের সাথে দেখে যে এই কথাটা বলছে সে খুব ভালো করে বুঝতে পারছে। ছায়া তাচ্ছিল্যের স্বরে বলল, মানুষের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না, ব্যক্তিগত কোনো কিছু যাতে প্রফেশনাল লাইফে না আসে। ছায়ার এমন কথা শুনে অরণ্যের রাগ হলো প্রচুর, কিন্তু নিজেকে কন্ট্রোল করলো। সে ছায়াকে কঠিন স্বরে শাসালো, মিস, আপনি আমার দায়িত্বে আছেন এই মুহূর্তে, তাই না চাইতেও সব আমার সাথে জুড়ে যাচ্ছে। তাই ভালোভাবে বলছি, নয়তো পরিণতি খুব খারাপ হবে। কেঁদেও কুল পাবেন না। আর সেই ব্যবস্থাই ডক্টর অরণ্য চৌধুরী করবে, মাইন্ড ইট। এটা বলে অপারেশনের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে চলে গেল। কিছুক্ষণ বাদে ছায়ার ডাক এলো। ছায়া এলোমেলো পায়ে সেই দিকে অগ্রসর হলো, নিজেকে প্রস্তুত করে। সে বাইরে গিয়ে সবার মুখে সব শুনতে পেয়ে বড়সড় ঝটকা খেলো। চিৎকার চেঁচামেচি সে শুনেছিল, কিন্তু চুল শুকানোটা বেশি জরুরি ছিল, তাই বের হবার প্রয়োজন বোধ করেনি। অরণ্য যে এমন করবে সে ভাবতেই পারেনি। সে অপারেশন থিয়েটারে গেল। সে অপারেশন না করলেও অরণ্য সব করলো, আর সাথে সবকিছু ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিল। ছায়ার দায়িত্ব পড়লো এর উপর একটি অ্যাসাইনমেন্ট যাতে 2 দিনের ভেতর জমা দেয়। ছায়া অরণ্যকে ধন্যবাদ দিল মনে মনে। সামনাসামনি ধন্যবাদ বলার মুখ নেই ছায়ার। খুব রাত হয়ে গেল। রাত 9টা খুব বেশি রাত না হলেও মেয়েদের জন্য এই সময় বাইরে থাকাটা সেফ না। আজকাল মেয়েরা রাত বিরাতে কত দুর্ঘটনার শিকার হচ্ছে, কত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কয়টা ঘটনার বিচার হয়, সেই টাকা দিয়েই তো বের হয়ে যায় অপরাধীরা। ছায়া একটা দীর্ঘশ্বাস ফেলল। অরণ্যের ডিউটি শেষ, সেও বাড়ি যাবে। বাইরে বের হতে ছায়াকে দেখলো রিকশার জন্য অপেক্ষা করতে। কেন জানি ছায়াকে একা ছাড়তে মন চাইলো না। তার দায়িত্বে যেহেতু আছে মেয়েটা, কিন্তু ছায়া তার গাড়িতে উঠবে নাকি সে জানে না। মেয়েটার তেজ মারাত্মক, কেমন হিসাব করে করে কথা বলে। সে ছায়াকে ডাক দিল। ছায়ার মতামত জানতে না চেয়েই আদেশের স্বরে বলল, গাড়িতে উঠুন মিস। ছায়া অরণ্যের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো। সে না বলতেই যাচ্ছিল, এমন সময় অরণ্য আবারও বলে, আপনার তেজ দেখানোর সময় এখন না, রাত হয়ে গিয়েছে। আপনার জন্য অনিরাপদ। দায়িত্ব আমার বিবেকে বাধা দিচ্ছে, তাই চলুন। ছায়া কিছুক্ষণ ভেবে বলল, আমি রিক্সা নিয়ে যেতে পারবো, আপনি চলে যান স্যার। অরণ্য জানতো এমনটাই হবে, আর হলো তাই। সে নিজের মেজাজে কন্ট্রোল করলো। ছায়ার হাত ধরে টেনে গাড়ির ডোর খুলে ধাক্কা মারলো। একটা কথাই বলল, আপনি পারেন কিভাবে? অপরাধবোধ জাগ্রত হয় না আপনার মনে? ছায়ার চোখ লাল হয়ে গেল। কেঁদে দিবে এমন অবস্থা। সে কিছু বলল না, সিন ক্রিয়েট করতে চাইছে না। আর যাই হোক, তার ক্ষতি হবে না, এইটুকু বিশ্বাস তার আছে অরণ্যের উপর। অরণ্য সেফলি ড্রাইভ করছে। কেউই কোনো কথা বলল না। গাড়ির ভিতর পিনপত নীরবতা। কারো মনের ভেতর আকুলতা, তো কারো ভেতর অপরাধবোধ। বাড়ির কাছে আসতে অরণ্য ছায়াকে বলল, গেট আউট মিস, আমার দায়িত্ব শেষ। ছায়া ব্যথিত হলো। ছায়া অরণ্যের গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর চলে গেল। একবার পেছনে তাকানোর প্রয়োজন অনুভব করলো না। অরণ্যকে ধন্যবাদও বলল না, এত পাষাণ মানুষ হয়। ছায়া বাসায় গিয়ে দরজায় নক করতেই নীলা সেটা খুলে দেয়। নীলার মুখটা কেমন যেন থমথমে হয়ে আছে। ছায়া সেটা বুঝলেও কিছু বলল না, অপেক্ষা করলো নীলার নিজ থেকে বলার। ছায়া ফ্রেশ হয়ে আসতে নীলা এসে তার বিছানায় বসে। নীলা কিছুটা গম্ভীর স্বরে বলল, ছায়া, আজ আহান এসেছিল তোর সাথে দেখা করতে। ছায়া ভিতর কেঁপে উঠল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কি ঠিক শুনলো নাকি শোনার ভুল? নীলা আবারও বলল, আহানের ডিভোর্স হয়ে গিয়েছে অবন্তীর সাথে, সেটা নিশ্চয়ই জানিস। তবে আমাকে কেন বললি না? আমাকে কি নিজের কেউ মনে করিস না? ছায়া এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলো নীলার পানে। জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলল, আমি জানতাম না, কাল মা ফোন দিয়ে সব বলেছে। বাসায় বিয়ের প্রস্তাবও পাঠিয়েছে। বাসায় খুব ঝামেলা হয়েছে, মা আমাকে দায়ী মনে করছে এর জন্য। অবন্তী নাকি আমাদের বাসায় গিয়েছিল, বেশ কান্নাকাটি করেছে। নীলা এসব শুনে অবিশ্বাসের কণ্ঠে বলল, আমি তোর বান্ধবী তো ছায়া, এত কিছু হয়ে গেল আর আমাকে বললি না? ছায়া বেশ বুঝলো মেয়েটার অভিমান করেছে, কিন্তু সে এইসব আর বাড়াতে চায়নি।
তার এই বিষাক্ত অতীত তার বর্তমান টেনে আনতে চায়নি। ভুলতে চায় সব, কিন্তু চাইলে কি সব ভোলা যায়? বিষাক্ত অতীত কাউকে ছাড় দেয় না, তা ঠিক বর্তমানে তার রেশ রেখে যায়। যেমনটা সাদা স্বচ্ছ কাগজে এক ফোঁটা পানি পড়লে শুকিয়ে যাবার পরও তার দাগ রেখে যায়, ঠিক তেমন